ভাইজান, লাশটা এত ভারী কেন? মনে হইতাছে লাশের পেটের ভিতরে কেউ পাথর বইটা দিছে। আর আর লাশের শরীর থেকে বরফের মতো ঠান্ডা ধোয়া বাইর হইতেছে। করিম, কবরটা দেখো। করিম কবরের দিকে তাকালো। সদ্য খোঁড়া কবরের মাটিগুলো কালো রঙের হয়ে গেছে। আর কবরের ঠিক মাঝখানে যেখানে লাশটা শোয়ানো হবে সেখানে মাটির উপর একটা ভাঙা আয়নার টুকরো চকচক করছে। আয়নাটা আগে সেখানে ছিল না। এই আয়না এলো কই থেকে? জব্বার ভাই, আপনি কবর পরিষ্কার করেন নাই? আমি কসম কাইটা কইতাছি করিম, আমি নিজের হাতে পরিষ্কার করছি, তখন কিচ্ছু আসিল না। ভাইজান, আয়নাটার দিকে তাকান। রতনের চিৎকারে সবাই আয়নাটার দিকে তাকালো। ভাঙা আয়নার টুকরোটাতে তাদের তিনজনের প্রতিবিম্ব দেখা যাওয়ার কথা, কিন্তু তা দেখা যাচ্ছে না। তার বদলে আয়নার ভেতরে দেখা যাচ্ছে লাল বেনারসি পরা এক মহিলা কবরের ভেতর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো নেই, যেন কেউ উপড়ে নিয়েছে। চোখের গর্ত দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লাশটা ফালা, জলদি ফালা। তারা তাড়াহুড়ো করে লাশটা কবরে ফেলে দিল, কিন্তু লাশটা মাটিতে পড়ার সাথে সাথে কোনো শব্দ হলো না, বরং মনে হলো কাঁচ ভাঙার শব্দ হলো। যেন লাশটা নিজেই একটা কাচের তৈরি পুতুল ছিল, যা ভেঙে চুরমার হয়ে গেল। আরে মাটি দে, জলদি মাটি দে। তারা তিনজন মিলে পাগলের মতো মাটি চাপা দিতে লাগলো, কিন্তু যতই মাটি দিচ্ছে ততই কবরের ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। কণ্ঠটা খুব মিষ্টি, কিন্তু কথাগুলো হাড় হিম করা। আমার রূপ দেখবি না? ওরে রতন, আমার আয়নাটা কই? আমার মুখটা একটু দেখ। ভাইজান, ও আমার নাম ধরে রাখতেছে, ও আমার চিনে। চুপ, কান বন্ধ কর, শয়তানের ধোকা। তাড়াতাড়ি মাটি দে। কোনো মতে মাটি চাপা দিয়ে তারা সেখান থেকে দৌড়ে গেটের বাইরে চলে এলো। গোরস্থানের গেটটা বন্ধ করার সময় রতন দেখল নতুন কবরটির ওপর সেই লাল শাড়ি পরা মহিলাটি বসে আছে। তার হাতে সেই ভাঙা আয়না। সেই আয়নাটা তাদের দিকে ঘুরিয়ে ধরল। রতন সেই আয়নার দিকে তাকাতেই দেখল আয়নার ভেতরে রতনের নিজের মুখ নয়, বরং একটা পচা গড়া লাশের মুখ দেখা যাচ্ছে। রতন, পানি খা, ভয় পাইস না। লাশ তো দাফন কই যাইছি, খেলা শেষ। না ভাইজান, খেলা শেষ হয় নাই। আপনি খেয়াল করেন নাই লাশের গলার কাছে একটা লকেট আছিল? লকেটের ভিতর একটা ছোট আয়না বসানো। হ, দেখছি, পুরান পিনের জিনিস। জমিদার বাড়ির ধ্বংসস্তূপ থাইকা উদ্ধার হইছে লাশটা। হয়তো ওই বাড়ির এই কোনো বৌজির লাশ। ভাইজান, আমার আমার প্যান্টের পকেটে কিছু একটা ভারী ভারী ঠেকতাছে। রতন ভয়ে ভয়ে তার প্যান্টের পকেটে হাত দিল। পকেট থেকে সে বের করে আনলো একটা ছোট্ট গোল আয়না। সেই একই আয়না যেটা সে লাশের গলায় দেখেছিল। রতন, এইটা এইটা তুই নিয়ে আইসস? লাশের লকেটটাও চুরি করছস? বিশ্বাস করেন ভাইজান, আমি নেই নাই। আমি জানি না এটা এটা কেমনে আমার পকেটে আইলো। আমি তো লাশের কাছেও যাই নাই ভালো কইরা। দে, ওইটা আমার কাছে দে। করিম আয়নাটা নেয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু রতন আয়নাটা দিতে পারছে না। তার হাতটা যেন অবশ হয়ে গেছে। সে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে। ভাইজান, আয়নার ভিতরে আপনার পিছনে কে যেন খাড়াই আছে। কই? এইখানে তো কেউ নাই। না ভাইজান, ওই যে আয়নার ভিতরে দেখেন, আপনার কাঁধের উপর একটা সাদা হাত, নখগুলা বড় বড়। হঠাৎ ঘরের হ্যারিকেনটা দপ করে নিভে গেল। ঘোর অন্ধকারের মধ্যে রতনের হাতের আয়নাটা থেকে একটা নীল আলো বের হতে শুরু করলো। সেই আলোতে দেখা গেল
ঘরের সিলিংয়ে উল্টো হয়ে ঝুলে আছে সেই লাল শাড়ি পরা মহিলাটি। তার লম্বা চুলগুলো নিচে ঝুলে রতনের মুখ স্পর্শ করছে। মহিলাটি ফিসফিস করে বলল, চোর, আমার রূপের চোর, আমার আয়না ফিরায় দে, নইলে তোর চোখ দুইটা আমি নিয়া যামো। রতন, আয়নাটা ফালা, জানালা দিয়া বাইরে ফালা। করিম আর এক মুহূর্ত দেরি না করে রতনের হাত থেকে সেই অভিশপ্ত আয়নাটা কেড়ে নিল। আয়নাটা হাতে নেওয়ার সাথে সাথেই তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আয়নাটা জানালার বাইরে ছুঁড়ে মারল। ঝনঝন একটা শব্দে আয়নাটা বাড়ির উঠানে গিয়ে পড়ল। সাথে সাথেই ঘরের ছাদ থেকে সেই প্রেতাত্মাটা অদৃশ্য হয়ে গেল। ঘরের হ্যারিকেনটা দপ করে আবার জ্বলে উঠল। রতন মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। রতন, রতন, উঠ। ভাইজান, ভাইজান, ও আমার ছাড়বো না, ও আমার ছাড়বো না, ও আমার চোখ চায়। চুপ কর, আয়নাটা আমি ফালাইয়া দিছি, কিন্তু বিপদ কাটে নাই। এই আয়না সাধারণ আয়না না, এর পিছনে কোনো বড় ইতিহাস আছে। লাশটা যেহেতু জমিদার বাড়ির ধ্বংসস্তূপ থাইকা পাওয়া গেছে, আমাকে ওইখানেই যাইতে হইব। তোমরা এইখানে আইসো না বাবা, এই বাড়ি অভিশপ্ত। শত বছর আগে এই বাড়ির ছোট বউ, নাম ছিল রূপবতী, খুব সুন্দরী ছিল। কিন্তু তার এই সুন্দর রূপেই তার জীবনের কাল হইয়া দাঁড়াইছিল। কি হয়েছিল চাচা? জমিদার গিন্নির হুকুমে রূপবতীর চোখ দুইটা তুইলা নেওয়া হয়েছিল, যাতে সে আর আয়নায় নিজের রূপ দেখতে না পারে। মরার আগে রূপবতী অভিশাপ দিছিল যে আমার আয়নায় মুখ দেখব, তার চোখ আমি নিয়ে নিব। তারপর থাইকা এই বাড়ির কেউ বাঁচে নাই, সবাই অন্ধ হইয়াই মারা গেছে। ভাইজান, আমি তো ওই আয়নায় মুখ দিছি, তার মানে কি আমিও অন্ধ হয়ে যাবো? আল্লাহ বর্ষা, চাচা, ওই আয়নাটা কি রূপবতীর কবরে দেওয়া হয়েছিল? না, গিন্নিমা ওই আয়নাটা রূপবতীর লাশের লগে দেয় নাই। লাশটা গুম কইরা ফেলাইছিল ওই ধ্বংসস্তূপের নিচে। তোমরা কাল যেই লাশটা পাইছ, ওইটাই রূপবতীর। বুঝতে পারছি, রূপবতী তার হারানো আয়নাটা ফিরা পাইতে চায়। আর আয়নাটা যেহেতু রতনের কাছে আসিল, তাই ও রতন রে ছাড়ে নাই। কিন্তু আমি তো আয়নাটা ভাঙা ফেলাইছি। সর্বনাশ করছ। আয়না ভাঙলে ও বিষাপ আরো বাড়ব। এ হনুপায় একটাই, ওই ভাঙা আয়নার টুকরাগুলা জোড়া লাগাইয়া রূপবতীর কবরে দিয়ে আসতে হইব, তাও সূর্য ডুবার আগেই। দুপুর গড়িয়ে বিকেল হলো। করিম আর রতন তন্ন তন্ন করে উঠোনের ঘাসের ভেতর থেকে আয়নার টুকরোগুলো খুঁজছে, কিন্তু কাজটা সহজ নয়। আয়নাটা ভেঙে হাজার টুকরো হয়ে গেছে। করিম আর রতন হাঁটু গেড়ে বসে এক একটা কাচের টুকরো কুড়াচ্ছে। তাদের হাত কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু থামার উপায় নেই। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। ভাইজান, একটা টুকরা তো পাইতাছি না, মাঝখানের একটা টুকরা শুধু মিসিং। ভালো কইরা খুঁজ রতন, ওই টুকরাগুলা ছাড়া আয়নাটা আর জোড়া লাগবো না। হঠাৎ রতন দেখল উঠোনের এক কোণায় একটা কালো বিড়াল বসে আছে। বিড়ালটার মুখে সেই কাচের টুকরোটা চকচক করছে। রতন দৌড়ে গেল বিড়ালটার দিকে। বিড়ালটা দৌড় দিল না, বরং স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। রতন সাবধানে টুকরোটা বিড়ালের মুখ থেকে নিতে গেল। বিড়ালটা টুকরোটা ফেলে দিয়ে বাতাসে মিলিয়ে গেল। পাইছস? হ ভাইজান, কিন্তু এই বিড়ালটা তো স্বাভাবিক ছিল না। চিন্তা করিস না, আয় আঠা দিয়া জোড়া লাগাই জলদি। সূর্য প্রায় ডুবু ডুবু, লাল আভা ছড়িয়ে পড়েছে আকাশে। করিম আর রতন
কবরের পাশে দাঁড়িয়ে আছে, তাদের হাতে সেই জোড়া লাগানো আয়না। তারা কবরটা খুঁড়ছে না। বৃদ্ধ লোকটি বলেছিল আয়নাটা কবরের উপর রাখলেই হবে। করিম আয়নাটা সাবধানে কবরের মাটির উপর রাখল। আয়নাটা রাখা মাত্রই গোরস্থানের পরিবেশ বদলে গেল। প্রচণ্ড বাতাস শুরু হলো। কবরের মাটি কাঁপতে লাগলো। রতন, দোয়া পর, জোরে জয়ী পর। কবরের ভেতর থেকে সেই লাল শাড়ি পরা রূপবতী ছায়ামূর্তি হয়ে উঠে এলো। তার চোখের জায়গায় দুটো কালো গর্ত। সে ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। জোড়া লাগানো আয়নাটায় তার মুখটা ভেসে উঠল, কিন্তু এবার আর ভয়ঙ্কর নয়। আয়নায় দেখা গেল তার সেই পুরনো অপরূপ সুন্দর মুখ। তার চোখ দুটো ফিরে এসেছে। রূপবতী আয়নাটা হাতে তুলে নিল। তারপর করিম আর রতনের দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়াবী হাসি দিল। আমার রূপ ফিরা পাইছি, আর কারোর চোখের দরকার নাই। রতন, তুই ভালো থাকিস, ভালো থাকিস রতন। কথাগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার সাথে সাথেই ছায়ামূর্তিটি ধোঁয়ার মতো কবরের ভেতরে ঢুকে গেল। আয়নাটাও তার সাথে সাথে মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। বাতাস থেমে গিয়েছে। গোরস্থান আবার শান্ত। ভাইজান, আমার চোখ। কি হইছে রতন? দেখতে পাইতাছস না? না ভাইজান, সব কিছু কেমন ঝাপসা লাগতাছে। ভয় পাইস না রতন, তোরে চোখে ডাক্তার দেখামো, কিন্তু তখন আমাদের যান বাঁচানো ফরজ ছিল।